খোলা জানালার পর্দাটা হাওয়ায় বারবার সরে সরে যাচ্ছে, আর সেই দিকে একদৃষ্টে তাকিয়ে আছে সুরভি। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার। এলো চুলগুলো হাওয়ায় উড়ে আরও এলোমেলো করে দিচ্ছে। না, আজ আর এলোমেলো করার কিছুই নেই। সুরভি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আজ না হয় সে আসবে, আর তা না হলে ও নিজেই তার পথ অনুসরণ করবে। সুরভি 4 বছর আগেও যার পরিচয় ছিল কলেজের সবচেয়ে মেধাবী, শান্ত অথচ বুদ্ধিমতী ছাত্রী হিসাবে, এই সে কিনা আজ মানসিক হাসপাতালের একজন মানসিক রোগী। যদিও সে কথা সে স্বীকার করে না সুরভির স্বামী অভিজ্ঞ, কিন্তু আজ 4 মাস ধরে নিজের স্ত্রীর যে বদল সে চোখের সামনে দেখেছে, সেটা সে ভুলবে কেমন করে? আর সেও কি জোর দিয়ে বলতে পারবে সুরভি যা দেখেছে, যা শুনেছে তার সবটাই মিথ্যে? তাহলে তো নিজের অতীতটাকেই অস্বীকার করতে হয়, যা সবার কাছে মিথ্যা। সেটা আর কেউ না জানুক, অভিক জানে সেটাই চরম সত্যি। রাত যত গভীর হয়, অন্ধকার যেন ততটাই ঘনীভূত হয়, আর সেই অন্ধকারে লুকিয়ে থাকে কিছু অতৃপ্ত আত্মা, কিছু অসমাপ্ত গল্প, কিছু ভয়ানক প্রতিশোধের হাতছানি। আজ আমরা শুনতে চলেছি এক অলৌকিক বাংলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এক স্পাইন চিলিং ঘটনা, যেখানে প্রেম, প্রতিশোধ আর প্রেতাত্মার গল্প একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে এক অমোঘ পরিণতির দিকে। কিছু গল্প শুধু গল্প নয়, তারা বাস্তবের থেকেও বেশি বাস্তব। যদি তুমি সাহসী হও, তাহলে আলো নিভিয়ে দাও আর কানে হেডফোন লাগাও, আর মাঝরাতের গল্প চ্যানেলের হাত ধরে প্রবেশ করো এক অলৌকিক রহস্যময় জগতে। আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আমরা ইতিমধ্যেই সময়যাত্রা নামে একটি বাংলা ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। এই চ্যানেলে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেশ বিদেশ তথা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন অজানা তথ্য। আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আর দেরি না করে এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ওপেন করে আমাদের সময়যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ আপনারা শুনবেন লেখিকা বিউটি কর্মকারের লেখা অলৌকিক হাতছানি। না, আজ আর বোধ হয় হিস্ট্রি ক্লাসটা ধরা গেল না। সেদিন কোনো একটা কারণে কলেজ যেতে দেরি হয়ে যায় অভিকের। অন্য দিনের থেকে বেশ জোরেই বাইকটা চালাচ্ছিল সে, তবে উদাসীনভাবে মোটেই নয়। তবুও মেয়েটা পাশ দিয়ে যাবার সময় কিভাবে যে তার গায়ে ধাক্কা লেগে গেল, সে কথা ভাবলেই এখন নস্টালজিক হয়ে পড়ে অভিক। বাইকের ধাক্কায় মেয়েটা পড়ে যেতেই অভিক বাইক থামিয়ে ছুটে যায় তার কাছে। না, বড় কিছু না হলেও মাথা ফেটেছে। তড়িঘড়ি বাইকে বসিয়েই সোজা হাসপাতাল। ডাক্তারের কাছে জানতে পারে শুধু মাথায় নয়, ডান হাতের কবজির কাছেও হাড়ে চির ধরেছে। অভিক নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারে না। মেয়েটাকে তার বাড়িতে দিয়ে আসে। রোজ সকালে গিয়ে খবর নেয় কেমন আছে সেই মেয়েটি। কিন্তু এই সৌজন্যের আড়ালে কখন যে দুটি মনে প্রেমের জন্ম হয়, সে কথা কেউ জানে না। ভালো লাগা থেকে ভালোবাসা, আর তারপর তার পরিণতি স্বরূপ বিবাহ। ততদিনে অভিক এক বিদেশি সংস্থায় মোটামুটি ভালো মাইনের চাকরি পেয়ে গেছে। সুরভিও তার পড়াশোনা চালিয়ে যেতে থাকে। কেমিস্ট্রি নিয়ে অনার্স পড়ে এখন এমএসসি করছে সে। বিয়ের পর দুজনের সংসার ভালোই চলছিল। অভিকের বাবা মাও ছেলেকে সুশিক্ষিত করার জন্য কোনো রকম কার্পণ্য করেননি।
কলেজে পড়াকালীন কলেজ বিল্ডিংয়ের থেকে মিনিট 20 দূরত্বে একটা বাড়ি ভাড়া করে থাকতো অভিক। এরপর বিয়ে করে সে সুরভিকে নিয়ে ওঠে তার অফিসের থেকে আধ ঘন্টা দূরের একটা ভাড়া বাড়িতে। সব কিছু ঠিকঠাক চললেও সুরভির মনে একটা বিষয়ে একটু খটকা লাগে। অভিক সুরভিকে বলেছিল সে নাকি গ্রামের ছেলে, কিন্তু অভিক কিছুতেই সেই গ্রামের বাড়িতে যেতে চায় না। অফিসের ছুটির দিনগুলোতে সে শুধু সুরভির সাথেই সময় কাটাতে চায়। বিয়ের পর প্রথম সুরভির এটা বেশ লাগতো, কিন্তু কিছুদিন পর সে খেয়াল করে অভিকের বাবা মায়ের বা তার গ্রামের কথা তুললেই অভিক কেমন একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সুরভির বেশ আশ্চর্য লাগে এই ব্যাপারটায়। বেশ কয়েকবার অভিকের গ্রামের বাড়ি যাওয়ার কথা তোলে সে। ফলস্বরূপ অভিক কখনো প্রসঙ্গ এড়িয়ে যায়, আর তা না হলে সুরভিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। অশান্তি হবার ভয়ে আজকাল সুরভিও আর তাই সেই প্রসঙ্গ তোলে না। তবে বেশ কিছুদিন হলো অহনার সঙ্গে সুরভির একটু মনোমালিন্য চলছে। সেই স্কুল জীবন থেকে সুরভি ও অহনা অভিন্ন হৃদয় দুটি বন্ধু। যদিও বিয়ের পর এখন সেই বন্ধুত্ব কেবল ফেসবুক ফ্রেন্ড হয়ে ঠেকেছে। মাঝে মাঝে মেসেঞ্জারে কথা হয় বটে, কিন্তু তাদের বেশিরভাগ কথাতেই এখন একটু প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পায়। প্রত্যেকেই বোঝাতে চায় তারাই বেশি সুখী দম্পতি। এই তো সেদিন সুরভি আর অভিক দীঘা ঘুরে এসে যেই ফেসবুকে পোস্ট করলো, অহনা ছবিগুলো দেখে কোনো রকম লাইক বা কমেন্ট তো করলোই না, উল্টে তার 3 দিন পরেই অহনা বকখালি যাওয়ার ছবি দিয়ে পোস্ট করলো। আবার তারও কিছুদিন পর সুরভি ফলতা নদীর ধারে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করতেই অহনা তার পরের রবিবার টাকি চলে গেল। ইচ্ছামতির ধারে স্বামী স্ত্রী সেলফি তুলে পোস্ট করলো। ক্যাপশনে লিখল লাভলি কাপল। সুরভি খুব ভালো রকম বুঝতে পারল এসব অহনা করছে শুধু তাকে দেখানোর জন্য। তবে সুরভিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই এবার অহনা কার্শিয়াংয়ের এক অফবিট জায়গায় বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করতেই সুরভি ওর স্বামীর কাছে বায়না করতে লাগলো ওকেও নর্থ বেঙ্গলের কোনো একটা অফবিট জায়গায় বেড়াতে নিয়ে যেতে হবে। এমনকি গুগলে সার্চ করে দেখতে লাগলো কোথায় রাত্রিবাস করা যায়। শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফেসবুক ঘাঁটতে থাকে সে। এ যে সেই জায়গা যেমনটা সে চাইছিল, দোমোহানির একটা জায়গায় একটা ছোট্ট বাংলো প্যাটার্নের কাঠের বাড়ি। ঠিক রিসর্ট নয়, তবে লাল নীল হলুদ সবুজের সমাহারে ঠিক যেন একটা পটে আঁকা ছবি। বাড়ির মালিক নিজেই ফেসবুকে পোস্ট করেছে পাবলিসিটি বাড়ানোর জন্য। সুরভি একটুও সময় নষ্ট না করে চটপট ফোন করে বাড়ির মালিককে। প্রায় জলের দরে ভাড়ার মূল্য শুনে সুরভি যেন হাতে চাঁদ পেয়ে যায়। সে একেবারে 7 দিনের জন্য সেখানে থাকবার প্রস্তাব করে। তারপর অভিককে ফোন করে সব কথা সে জানায়। অভিকও সুরভির কথায় রাজি হয়ে যায়। আগামী সপ্তাহে শনি রবি মিলিয়ে পরপর 4টি ছুটি আছে তার। বাকি 3টি ছুটিও কোনো রকমভাবে সে ম্যানেজ করে নেবে। সুরভি খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি ট্রলি ব্যাগ গুছিয়ে নেয়। তারপর দুদিকে দুজনেই অপেক্ষা করতে থাকে আনন্দের জার্নির জন্য। সব কিছুই ঠিকঠাক চলছিল। অভিক অফিস থেকে লাঞ্চ টাইমে সুরভিকে ফোন করে বলে সে যেন বাংলোটার নাম ও ছবি অভিককে পাঠায়। এদিকে সুরভি তন্ন তন্ন করে খুঁজেও এবারে আর বাংলোটার ছবি অথবা পোস্ট কোনোটাই আর খুঁজে পায় না। এমনকি বাড়ির মালিককে ফোন করলেও বারবার শোনা যায় সেই নম্বরের নাকি কোনো অস্তিত্বই নেই। বাড়ি ফিরতেই অভিক কিন্তু একটু বেঁকে বসে। ও বলে, না না, কোনো দরকার নেই, ঠিকানা নেই, বাড়ির কোনো ছবি নেই, এমনকি বাড়ির মালিকের নম্বরটাও ইনভ্যালিড বলছে। এইভাবে কোনো জায়গায় যাওয়া যায় নাকি? কথাটা শুনেই সুরভির মন খারাপ হয়ে যায়। সুরভি অভিকের কাছে বায়না করতেই থাকে। এমন সময় অভিকের ফোন বেজে ওঠে। হ্যালো, আপনি কি অভিক বাবু কথা বলছেন? হ্যাঁ বলছি। আমি দোমোহানির বাংলো থেকে বলছি। আপনি আর আপনার মিসেস নেক্সট স্যাটারডে আসছেন তো?
আমি তাহলে রেজিস্টারে কনফার্ম করে নিই। হ্যাঁ, করে নিন, আমি আসছি। বাই দ্য ওয়ে, আপনার বাংলোর ছবিটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিন তো। আর এটাই আপনাদের নম্বর তো? না, ফোনটা কেটে গেল। অভিক একটু অবাক হলেও মনের আনন্দে আর সুরভির হাসিতে সেই সংকোচ নিমেষেই ভুলে গেল। সুরভিও খুব খুশি। দুজনেই ভালোভাবে ডিনার করে ঘুমোতে গেল। পরের দিন ছিল বুধবার। সুরভি মনের আনন্দে বেশ কিছু কেনাকাটা করলো। তারপর আরও কিছু জিনিসপত্র গুছিয়ে তোড়জোড় করতে লাগলো যাবার জন্য। এইভাবে আরও 2 দিন কেটে গেল। শেষে শুক্রবার বেলা 3টার সময় ওরা দুজনে রওনা দিল উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বেশ কিছুটা পাহাড়ি রাস্তা পেরিয়ে আসার পর সুরভিদের গাড়ি এসে থামলো একটা বাংলোর সামনে। চারপাশে পাইন গাছে ঘেরা রঙিন কাঠের বাড়িটা এক অদ্ভুত সৌন্দর্য বহন করছে। বাড়িটা খুব বড় নয়। রান্নাঘর, বাথরুম মিলিয়ে নিচের তলায় মোট 5টি ঘর, দোতলাতেও তাই। সুরভি গাড়ি থেকে নেমেই দৌড় দিল বাড়ির গেটে। সেখানে রং বেরঙের পাহাড়ি লতানে ফুল ভরা গাছ গেটটাকে পুরো ঢেকে রেখেছে। দেখে মনে হচ্ছে যেন স্বর্গপুরীর দ্বার। দাঁড়াও সুরভি, আমি এই বাংলোয় ঢুকবো না। অভিকের এমন মন্তব্যে সুরভি চমকে ওঠে। অভিক যখন ড্রাইভারের টাকা মেটাচ্ছিল সেই সময় অভিকের আগে আগে বাংলোর চত্বরের মধ্যে ঢুকে পড়ে সুরভি। অভিক টাকা মিটিয়ে পিছন ফিরতেই তার সারা শরীর অজানা এক ভয়ে হিম হয়ে যায়। এই যে সেই তার অতি পরিচিত পুরনো জায়গা, এই জায়গার কথা তো সে কোনোদিনই ভুলতে পারবে না। কিন্তু আজ এত বছর পরেও এই বাংলো ঠিক তেমনই আছে কিভাবে? তবে যে অভিক 5 বছর আগে এখানকার কথা শুনেছিল, তবে কি সবটাই মিথ্যা? কেয়ারটেকার কি সবটাই মিথ্যা বলেছে? না, তা তো হতে পারে না। আর তার থেকেও বড় কথা, সুরভি এই বাংলোর সন্ধান পেল কি করে? তবে কি আবার নতুন কোনো ঘটনা ঘটতে চলেছে? নিয়তি কি আজ টেনে এনেছে অভিককে এই বাংলোয়? অভিক স্তম্ভিত হয়ে বাংলোর দরজার বাইরে দাঁড়িয়ে রইল। কি গো, কি ভাবছো? চলো ভেতরে চলো। সুরভির হাতের ছোঁয়ায় সম্বিত ফিরে আসে অভিকের। সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমাকে বললাম না আমি এই বাংলোর ভিতরে ঢুকবো না? শুনতে পাওনি তুমি? ওই দেখো কি সুন্দর গাছ। আমার তো এই জায়গা খুব পছন্দ হয়েছে, আমি এখানেই থাকবো। অভিকের কথা যেন শুনতেই পায় না সুরভি। মন্ত্রমুগ্ধের মতো সে এক দৌড়ে উঠে যায় বাড়ির দোতলায়। ঘরগুলোর কোনোটাতেই তালা দেওয়া ছিল না। সুরভি এক নিঃশ্বাসে 4র্থ ঘরের দরজা খুলে ফেলে। তারপর সোজা লাগেজ রেখে শুয়ে পড়ে বিছানার ওপর। অভিক সুরভির এই আচরণে অত্যন্ত অবাক হয়ে যায়। সুরভি তো এত অবাধ্য মেয়ে নয়, কিন্তু এই বাংলোর সন্ধান পাওয়া অবধি ও কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। অভিক সুরভিকে ডাকতে ডাকতে বাধ্য হয়ে উপরে উঠে আসে। তারপর সুরভিকে দেখে বলে, এতবার বারণ করা সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না, সেই এলে এই বাংলোয়। কি করব বলো, আমার যে খুব পছন্দ হয়েছে এই বাংলোটা। অভিক এবার ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল। সুরভি, এই সুরভি, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কি গো? এই তুমি এখন যাও তো, আমার খুব টায়ার্ড লাগছে। এই কথা বলেই সুরভি ওয়াশরুমে ঢুকে গেল চেঞ্জ করতে। অভিক আর কি করে, অভিকও মাথাটা হতাশজনকভাবে নেড়ে চেঞ্জ করতে লাগলো। নমস্কার দাদাবাবু, আমার নাম পলাশ, আমি এখানকার কেয়ারটেকার।
আপনাদের জন্য চা নিয়ে এসেছি, দিদিমণি পাঠালেন। ও আচ্ছা, তা তোমার দিদিমণি কোথায়? উনি কি রিসেপশনে আছেন? আগে না দাদাবাবু, উনি তো এখানে থাকেনই না। এ বাড়ির সমস্ত দেখাশোনা আমিই করি। উনি তো ওনার গ্রামেই থাকেন, এখানে আসেন তবে মাঝে মধ্যে। এখানকার সমস্ত দেখাশোনা, পর্যটকদের যত্ন আত্তি, টাকা পয়সার হিসাব, এই সব কিছু আমিই সামলাই। আপনারা আসবেন বলে দিদিমণি আপনাদের জন্য বিশেষ যত্ন আত্মীর ব্যবস্থা করতে বলেছেন। আপনি ওনার খুব প্রিয় কি না? আমি কিভাবে? তোমার দিদিমণি আমাকে চেনে নাকি? না না, আসলে এখানে যারা আসেন সবাইকে দিদিমণি যত্ন আত্মীর করতে বলেন। আসলে খদ্দের তো লক্ষ্মী, তাই না? ও তাই বলো। ওকে, আচ্ছা লাঞ্চে কি হচ্ছে? ওকে, আপনি যা হুকুম দেবেন তাই হবে। অভিক 2 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অর্ডার দিল। কেয়ারটেকার চায়ের ট্রে নিয়ে চলে গেলে অভিক হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে সোফায় বসল। না, কিছুতেই মনটায় সায় দিচ্ছে না। এই বাড়িতে আর যাই হোক, অভিক কিছুতেই বেশিক্ষণ থাকতে পারবে না। কি জানি কখন কোন বিপদ হয়, কিছুই তো বলা যায় না। তাই রাত্রিটুকু থেকে কাল সকালে এখান থেকে বেরিয়ে যেতে হবে। অভিক সুরভির দিকে তাকালো। সুরভি তখন এক মনে ব্যালকনিতে ফুল গাছের সামনে সেলফি তুলে চলেছে। সুরভি, শুনছো? হ্যাঁ বলো, কিছু বলবে? না আসলে বলছিলাম আমাদের অন্য হোটেল বা রিসর্টে উঠলে হয় না? কেন, এখানে কি খারাপ? আমার তো বেশ লাগছে। না আসলে আমার এতটা নিরিবিলি ঠিক পছন্দ হয় না, তাই আমরা যদি একটু ভিড়ভাট্টা এলাকা দেখে হোটেল নিতাম সেটা ভালো হতো না? না হতো না। এই তোমার এই বাংলোটা নিয়ে কি সমস্যা বলো তো? এসে থেকে দেখছি তুমি মুখ ভার করে রয়েছ, কি যেন চিন্তা করে চলেছ। কি হয়েছে তোমার? এত সুন্দর একটা বাংলো, সুন্দর ব্যালকনি, সামনে পাইনের ঘন বন, সবুজ ঘাসে ঢাকা লন, আর ওই পিছন দিকটায় দেখেছো একটা উঁচু ঘাসে ঢাকা ঢিপিও আছে। এমন তুমি কোথাও পাবে? আমি বাবা এখান থেকে কোথাও যাব না। তোমার যে কি প্রবলেম আমি তো বুঝতেই পারছি না। আমার প্রবলেমটা যদি তোমায় বলি তাহলে তুমি আমার সঙ্গে থাকবে না, সেটা খুব ভালোভাবেই জানি। ওকে, তোমার যদি এইখানে থাকতে এতই ইচ্ছা করে তবে থাকো, তবে আমি কিন্তু মাঝে মধ্যেই বাংলোর বাইরে বেড়াতে চলে যাব। বেশ কিছু সময় বাংলোর বাইরে থাকবো, সেটা তুমি কিছু বলতে পারবে না কিন্তু। ওকে ডান, নো প্রবলেম। সুরভি এখন অহনা আর ওর ফেসবুক ফ্রেন্ডদের নিজের সুখী জীবন দেখানোর জন্য এতটাই উন্মুখ হয়ে গেছে যে অভিকের অনুপস্থিতি ওর কাছে তেমন একটা ম্যাটার করে না। এসে পর্যন্ত ফোন নিয়ে ক্রমাগত সেলফি তুলে চলেছে। এখন দুপুর 2:30। অতখানি জার্নির পর দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। অভিক আজ আর তাই কোথাও বেরোলো না। সুরভিকে পাশে নিয়ে দুপুরের ঘুমে মগ্ন হয়ে গেল। ঘুমটা যখন একটু গাঢ় হয়ে এসেছে, হঠাৎ সুরভির মনে হলো কেউ যেন ওর মুখের উপর ঝুঁকে পড়ে ওকে একদৃষ্টে দেখছে। তার এলোমেলো খোলা চুলগুলো সুরভির মুখের উপর এসে পড়ছে। ও যেন ক্রমেই সুরভির মুখের দিকে আরো সরে আসছে একটু একটু করে। না, প্রবল অস্বস্তি হলেও সুরভির এতটুকু নড়ার শক্তি নেই। সে এতটাই কাছে এসে গেছে, তার ঠান্ডা নিঃশ্বাস পড়ছে সুরভির গালের উপর। উফ, কি বরফ শীতল সে নিঃশ্বাস। সুরভি চোখ খুলে তাকাতেও পারছে না।
কেউ যেন ওকে জোর করে বিছানার ওপর শুইয়ে রেখে দিয়েছে। সুরভি আর সহ্য করতে না পেরে ভয়েতে চিৎকার করে উঠল। এই এই কি হয়েছে সুরভি? তুমি এমন করছো কেন? আরে কি হয়েছে? সুরভি অভিকে ডাকে ধরফর করে উঠে বসল বিছানায়। না, কোথাও তো কেউ নেই। অভিক ওর পাশে বসে আছে। পাশে থাকা টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে ঢক ঢক করে এক গ্লাস জল খেল সুরভি, আর তারপর বলল, জানি না গো, কেমন যেন মনে হলো আমাদের এই রুমে তুমি আর আমি ছাড়াও আরো কেউ আছে, সে আমাদের উপর নজর রাখছে। নজর? কে 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 আবার নজর রাখবে শুনি? এখানে তো কেউ নেই। অভিক ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে লাগলো। কি জানে বাবা, তোমার মনের ভুলই হবে হয়তো। আসলে এতটা লং জার্নি হয়েছে তো, তাই হয়তো টায়ার্ডনেসে উল্টো পাল্টা কি সব দেখছো। হ্যাঁ, তাই হবে। যাই হোক, এবার ওঠো তো, দেখো বিকেল হয়ে গেছে। চলো কাছে পিঠে একটু ঘুরে আসি। না গো, আজ আর ভালো লাগছে না। তার চেয়ে বরং চলো একটু লনে গিয়ে বসি। তুমি পলাশকে বলে দাও সন্ধ্যার চাটা যেন ওখানেই দেয়। বাংলোর মতোই সামনের লনটাও খুব সুন্দর। সবুজ নরম ঘাসে ঢাকা জমিতে সাদা রঙের লোহার চেয়ার পাতা। চারদিকে চারটে চেয়ারের মাঝে রঙিন ছাতার নিচে কারুকাজ করা সুন্দর টি টেবিল। মোট 3টে টেবিল রয়েছে বাগানে। প্রতিটি টেবিলের ওপর একটি ছোট নারী মূর্তি এক কাঁধে কলসি নিয়ে ফরাসি স্থাপত্যের নিদর্শন বহন করছে। অপূর্ব কারুকাজ করা ট্রেতে করে কেয়ারটেকার পলাশ ওদের দুজনের জন্য চা দিয়ে গেল, সঙ্গে গরম গরম চিকেন পাকোড়া। অভিক মন্ত্রমুগ্ধের মতো সুরভির দিকে তাকিয়ে আছে, আর সুরভিও মিষ্টি হাসিতে ভরিয়ে দিচ্ছে অভিকের চঞ্চল হৃদয়। একে অপরের হাতে হাত রেখে চলছে প্রেম বিনিময়। কিন্তু হঠাৎ এক রাত চড়া পাখির আর্তনাদে চমকে ওঠে সুরভি। সুরভির হাত ছেড়ে চা পানে মন দেয় অভিক। হঠাৎ এক চিৎকার করে সুরভি চেয়ার ছেড়ে উঠে 4 পা পিছিয়ে গেল। সুরভির চিৎকারে অভিক চা ফেলে এগিয়ে যায় সুরভির দিকে। কি হয়েছে সুরভি? আরে আবার কি দেখে ভয় পেলে? সুরভি কাঁপা কাঁপা হাতে আঙুল তুলে টেবিলে রাখা মূর্তিটির দিকে দেখায়। ওই 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 তো, ওই তো, তুমি দেখতে পাচ্ছ না? ওই না তো, কি হয়েছে? অভিক না দেখলেও সুরভি দেখতে পায় পাথরের সাদা মূর্তিটা, যেটা এতক্ষণ গেটের দিকে ফেরানো ছিল, সেটা এখন ওর দিকে ফিরে তাকিয়ে আছে। বুকে একটা ছোট ছুরি বসানো, আর সেখান থেকে রক্ত বেরিয়ে তার সাদা পোশাকটা লাল করে দিচ্ছে। হাতে ধরা কলসি থেকেও ছলকে ছলকে রক্ত গড়াচ্ছে। মূর্তিটা সুরভির দিকে তাকিয়ে ক্রূর হাসি হাসছে। সুরভি মূর্তিটার দিকে তাকাতে তাকাতেই অজ্ঞান হয়ে গেল। সঙ্গে সঙ্গে অভিক সুরভিকে নিয়ে ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। লনের ওই ঘটনার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে। সুরভির মুখে জল ছিটানোর পরেই জ্ঞান ফিরে এসেছে। অভিক এবার অনেকটা নিশ্চিন্ত হলো, কিন্তু ওর মনের মধ্যে কেমন যেন খচখচ করতে লাগলো। আচ্ছা, এই সুরভি যা দেখেছে তা কি সত্যি, নাকি সবটাই ওর মনের ভুল? আর যদি সত্যি হয়, তাহলে সে অভিককে দেখা দিচ্ছে না কেন?
আর সুরভিকে এভাবে ভয় দেখিয়ে লাভ কি? সুরভি তো সেই ঘটনায় যুক্ত নয়। তবে এই নিরীহ মেয়েটা শুধু শুধু কষ্ট পাচ্ছে কেন? অভিক ভেবে পেল না কি করবে। একবার সমরের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয়? না না, সমর সেই ঘটনার পর থেকে এখনো অভিককে ক্ষমা করতে পারেনি। হাজার হোক মাস্তুতো বোন তো। কিন্তু অভিকেরই বা কি করার ছিল? সে তো কোনোদিনই মিলিকে ভালোবাসেনি, কোনোদিন কুনজরেও দেখেনি। সেদিন যা ঘটেছিল সেটা কেবলই একটা দুর্ঘটনা। আর সেদিন যদি অভিক এই ঘটনা না ঘটাতো তবে আজ ওর জীবনটা বরবাদ হয়ে যেত। তার থেকে যা হয়েছে ভালোই হয়েছে। আর এর জন্য অভিকের মনের মধ্যে কোনো রকম অনুতাপ নেই। কিন্তু এ কথা অভিক সুরভিকে বোঝাবে কিভাবে? সুরভি যে ধরনের মেয়ে তাতে অভিকের কথা কিছুতেই বিশ্বাস করবে না। ও ভাববে এসবের জন্য হয়তো অভিকই দায়ী। ওই মিলির সঙ্গে দুষ্কর্ম করে ওকে খুন করে এখন সুরভির কাছে ভালো সাজার চেষ্টা করছে। না, দরকার নেই। সুরভিকে তার অতীত জীবনের কথা না বলাই ভালো। বরং এই বাংলো ছেড়ে চলে যাওয়াটাই বেটার হবে। যেভাবেই হোক সুরভিকে রাজি করাতেই হবে। অভিক সুরভির পাশে এসে বসল। মেয়েটা চোখ বুজে শুয়ে আছে, একটু বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। ঘুমোচ্ছ? না গো, কিছু বলবে? দেখো, তুমি তো এবার বুঝতে পারছো যে এই বাংলোটা ঠিক সুবিধের নয়। এবার কি তুমি তোমার ডিসিশন চেঞ্জ করবে? কেন, কি হয়েছে? তুমি কি কিছু দেখেছো? না না, আমি তোমার কথা বলছি। আমি এখানে ঠিক আছি, আমি কোথাও যাব না। অভিক সুরভির মুখের দিকে তাকিয়ে আবার চুপ করে গেল। সারা রাত্রিটা বেশ ভালোভাবেই কাটল। ঠান্ডা শান্ত পরিবেশে দুজনে গভীর ঘুমে মগ্ন হলো। দুজনের মধ্যে কেউই জানতে পারল না যে ঘরের মধ্যে তৃতীয় কেউ সারা রাত পায়চারি করেছে। ঘরের আলোগুলো সারা রাত জ্বলেছে আর নিভেছে। পরদিন সকাল 7:30। বাগানের মিষ্টি পাখির ডাকে ঘুম ভেঙে গেল সুরভির। না, আজ খুব চনমনে লাগছে তাকে। জানালার পর্দাগুলো সরিয়ে দিতেই মিষ্টি রোদ এসে পড়ল ঘরে। সুরভি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে অভিককে ডাকতে লাগলো। অভিক, অভিক, কি গো, শুনছো? অনেক বেলা হলো তো, এবার ওঠো। এই অভিক। ও, আরে আরেকটু ঘুমাতে দাও না প্লিজ। এই, অনেক ঘুমিয়েছো, এবার ওঠো তো। সুরভি অভিকের চুলে হাত বুলিয়ে দিতেই অভিক এক ঝটকায় সুরভিকে কাছে টেনে নিল। তারপর তাকে আদর করতে যেতেই দুজনেরই একসঙ্গে নজর গেল অভিকের গলা আর হাতের ওপর। এ কি হয়েছে অভিক? এগুলো কি করে হলো? অভিক দেখল তার গলায় আর হাতে আঁচড়ানোর গভীর ক্ষত। কেউ যেন প্রবল আক্রোশে অভিকের উপর ঝাঁপিয়ে পড়ে ওকে মারাত্মকভাবে আঁচড়ে ওকে আহত করেছে। কোনো কোনো ক্ষতস্থান থেকে এখনও অল্প অল্প রক্ত বেরোচ্ছে। অভিক এবার খুব ভয় পেয়ে গেল। এবার কি তাহলে অভিকের আক্রান্ত হবার পালা? না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। কিছু একটা তো করতেই হবে। কোনো মতে হাত মুখ ধুয়ে দুজনেই ব্রেকফাস্ট করল। আর তারপর অভিক বেরিয়ে গেল স্থানীয় এক চার্চের উদ্দেশ্যে। ক্ষতস্থান সারানোর জন্য কিছু ওষুধ কেনাও দরকার ছিল। সুরভিকে অনেকবার বলা সত্ত্বেও ও যেতে রাজি হলো না। কেউ যেন ওকে সম্মোহন করেছে। ওকে এই বাংলোর মধ্যেই যেন বন্দি করে রাখতে চায়। এখন বেলা 10টা। অভিক যে কোথায় গেল? ও তো বলে গেল যে ওষুধ কিনেই ফিরবে, কিন্তু ওষুধ কিনতে তো এত সময় লাগার কথা নয়। কি জানি, না, এভাবে ঘরে বসে থাকলে হবে না। তার চেয়ে বরং পলাশ তার কাছে গিয়েই গল্প করা যাক। পলাশ
পুরো নাম পলাশ মাহাতো। বয়স 60-এর গণ্ডি পেরোলেও পর্যটকরা তাকে পলাশদা বলেই ডাকে। সুরভি পায়ে পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কি পলাশদা, রান্না করছেন? কি ব্যাপার, সব চুপচাপ? রান্নাঘরে কেউ নেই নাকি? সুরভি রান্নাঘরের পর্দাটা সরাতেই দেখল রান্নাঘর পুরো খালি। কেউ নেই? তবে কি পলাশদা কোথাও গেছে? সুরভি একটা কাপ নিয়ে ফ্লাক্স থেকে 1 কাপ চা ঢেলে নিল। তারপর ডাইনিং প্লেসে এসে চা খেতে খেতে তাকিয়ে রইল বাইরে। আগে দিদিমণি, আপনি কি আমায় ডাকছিলেন? আরে তুমি কখন এলে? তোমায় তো রান্নাঘরে দেখলাম না, কোথায় গিয়েছিলে? কই না তো, আমি তো রান্নাঘরেই ছিলাম। আপনি তাহলে বোধহয় খেয়াল করেননি। আমি তো রান্নাঘরে বাসনপত্র ধোয়াধুয়ি করছিলাম। সুরভি অবাক হয়ে গেল। উকি দিয়ে দেখল সত্যি সদ্য মাজা বাসনগুলো তাকের উপরে থরে থরে সাজানো। অথচ 2 মিনিট আগেই ও রান্নাঘরে বাসি বাসনের স্তূপ দেখে এসেছে। আর সেই বাসনগুলোই এত তাড়াতাড়ি কেউ কিভাবে ধুয়ে মেজে পরিষ্কার করতে পারে? আর যদি তা হয়ও, বাসন মাজার শব্দ তো তাহলে এই রান্নাঘর লাগোয়া ডাইনিং রুম থেকেই পাওয়া যেত। ব্যাপারটা কি? একটু আগেই দেখলাম সমস্ত এঁটো বাসনপত্র মেঝেতে এলোমেলো হয়ে পড়েছিল, আর এত তাড়াতাড়ি সব পরিষ্কার। তাহলে কি মনির ভুল? না, এত বড় ভুল? কি জানি বাবা, কি হচ্ছে? হ্যাঁ দিদিমণি, এই দাদাবাবুকে দেখলাম সকাল সকাল একা একা কোথায় যেন বেরিয়ে গেলেন। তাই বলছিলাম, এই একা একা আপনি এই ঘরের মধ্যে বসে না থেকে একটু এদিক ওদিক ঘুরে আসতে পারেন তো। ঠিক বলেছ পলাশদা, সেটাই করি বরং। ঘুরতে ঘুরতে সুরভি বাংলোর পিছন দিকটা এসে পৌঁছালো। একটা ঘাসে ঢাকা উঁচু ঢিপি আগেই দেখেছিল সে। এখন খেয়াল করলো ওদের ঘরের পশ্চিম দিকে জানালাটা ঠিক নিচেই রয়েছে ঢিপিটা। কোনো মানুষ অনায়াসেই এখান থেকে ওদের জানালা দিয়ে ঘরের ভিতরটা দেখতে পাবে। সুরভি একটা সোনার হার দেখতে পেল, সঙ্গে একটা লকেট। তাতে আবার ইংরেজিতে এই লেখা। কি জানি, হয়তো কোনো পর্যটকের গলা থেকে খুলে পড়ে গিয়ে থাকবে। ঘাসের ভিতর ঢুকে থাকায় সে হয়তো আর এটা খুঁজে পায়নি। সুরভি 1 লাফে সেটাকে তুলে নিয়ে নিজের ঘরে ফিরে এলো। অভিক এলে ওর গলায় এটা পরিয়ে দিয়ে ওকে চমকে দেবে সে। এদিকে অভিক বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় একটি চার্চে। ফাদার তখন সকালের উপাসনা শেষে গাছের পরিচর্যায় ব্যস্ত। অভিককে দেখেই তিনি বললেন, কাম মাই সান, আমি তোমার অপেক্ষায় করছিলাম। অবাক হয়ে যায় অভিক। ফাদার কি করে জানলেন যে অভিক তার কাছে আসবে? কি ভাবছ, কি করে জানলাম তোমার আসার কথা? আমি সব জানতে পারি। তুমি এই দোমোহানিতে পা দেবার সঙ্গে সঙ্গেই কোনো এক অজানা অশুভ শক্তির নতুন করে জেগে উঠেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় তার উপস্থিতি সেই তখন থেকেই সেটা অনুভব করছে। আর আজ যখন তুমি আমার কাছে এলে, তোমার সারা দেহের ক্ষতই বলে দিল যে তুমিই সেই ভিকটিম যে ওই অশুভ শক্তির প্রভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। এবার বলো তো, কি হয়েছে তোমার সঙ্গে? ফাদার, আমার নাম অভিক সামন্ত। চুঁচুড়ায় থাকি। আমার স্ত্রী সুরভি সামন্ত। আজ 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। এক কথায় বলতে গেলে আমরা সুখী দম্পতি। বিবাহিত দিনের বছর 2 অতিক্রান্ত হলেও আমাদের মধ্যে ভালোবাসা কিন্তু প্রথম দিনের মতোই বর্তমান। তাই মাঝে মাঝে দুজনের মিলে এদিক ওদিক বেড়াতে চলে যাই। তবে এবারে শুভরবি বায়না করলো যে ওকে উত্তরবঙ্গের কোনো এক অফবিট জায়গায় বেড়াতে নিয়ে যেতে হবে। আমাকে না বলেই ও বিভিন্ন হোটেলের খোঁজ করতে থাকে।
শেষে কি করে জানেন তা আমি ঠিক বলতে পারবো না। এই বাংলোর খোঁজ পায়ও। আমি নর্থ বেঙ্গল আসার আগে জানতেই পারিনি যে ওই বাংলোয় আমাকে নিয়ে আসবে। আমি একরকম বাধ্য হয়েই এই বাংলোয় ঢুকি, কিন্তু এই বাংলোয় ঢোকার পর থেকেই সুরভির আচরণ বদলে যেতে শুরু করে। নানা রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে আমাদের দুজনের সঙ্গে। প্রথমে সুরভির কথায় অতটা গুরুত্ব দিইনি, ভেবেছিলাম ও হয়তো শারীরিক দুর্বলতার জন্য ভুল দেখছে। কিন্তু কত রাতে আমার সঙ্গে যা হয়েছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। ফাদার কিছুক্ষণ একটু চিন্তা করে নিলেন আর তারপর বললেন, তুমি যে বাংলোর কথা বলছো, বিগত কয়েক বছর ধরে ওই বাংলো বন্ধ পড়ে আছে। আজ থেকে 5 বছর আগে ওই বাংলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় ওই বাংলোয় 2 জন পর্যটক আশ্রয় নিয়েছিল। তাদের কোনো খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। ওখানকার কেয়ারটেকার যে ছিল, সে বাংলোয় আগুন লাগার সময় ওখানে ছিল না। ফলে সে তখনকার মতো প্রাণে বেঁচে যায়, কিন্তু কিছুদিন পরেই তার মৃতদেহ পাওয়া যায় ওই পাইন বনের ভেতর। কেউ যেন নৃশংসভাবে পিটিয়ে মাথা থেঁতলে তাকে খুন করে। ঘটনার 6 মাস পর ওই বাংলোর মালিক নতুন করে বাংলো তৈরি করে। এক বৃদ্ধ ওই বাংলোর কেয়ারটেকারের দায়িত্ব নেয়। তবে উনি এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। তাই এখানকার দায়িত্ব নেওয়ার পর উনি ওনার মা মরা মেয়েটিকে নিয়ে এখানে বাস করতে শুরু করেন। লোকটির নাম যতদূর মনে পড়ে, সম্ভবত পলাশ। ইয়েস, পলাশ নাম ছিল। মেয়ের নাম অহনা। আবার নতুন করে পর্যটক আসতে শুরু করে এই বাংলোয়। কিন্তু তারপর থেকেই সমস্ত পর্যটক আপনাদের মতোই নানা অতি প্রাকৃত ঘটনার সম্মুখীন হয়। শেষে একদিন ওই বাংলোর মালিকের মৃতদেহ আবিষ্কার হয় ওই পাইনের বনের মধ্যেই। অহনা আর পলাশ বাংলোর থেকে নিখোঁজ হয়ে যায়। ওটা বাংলোই ভৌতিক বলে বিবেচিত হয়। রোজ রাতে নানা রকম ভৌতিক কার্য হতে থাকে। কখনো বিনা হাওয়ায় বাংলোর দরজা জানলা খোলা বন্ধ হতে থাকে। পাড়া থেকে যুবক যুবতীরা নিখোঁজ হতে থাকে। পরের দিন তাদের মৃতদেহ উদ্ধার করা হয় ওই বাংলোর উঠোন থেকে। মাঝে মাঝে দুজনের ছায়া এই বাংলোর ব্যালকনিতে দেখা যায়। ডাক পড়ে আমার। আমিও কিছু গ্রামবাসী মিলে ওই বাংলোয় যাই। আমি ওই বাংলো মন্ত্রপুত করে চিরদিনের মতো বন্ধন করে দিই। তাই তখন থেকে আশেপাশের মানুষের উপর আর কোনো প্রভাব খাটাতে পারেনি। তবে ওই বাংলোয় যে ঢুকবে তাকে ওরা মেরে ফেলবে। তোমরা এই বিষয়ে কিছু জানতে না, তাই তোমাদেরকে ছল করে ওরা এখানে ডেকে এনেছে। তোমাদের উপর ভয়ানক আক্রোশে ফুঁসছে ওই প্রেতাত্মারা। তোমার স্ত্রীকে ওরা কবজা করবার চেষ্টায় আছে। মাই সান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাংলো থেকে তোমার স্ত্রীকে বের করে নিয়ে এসো, না হলে কিন্তু সমূহ বিপদ। ফাদার, আপনি যাদের কথা বললেন তারা দুজনেই আমার খুব পরিচিত। অহনা তো সুরভির বন্ধু, আর সে জীবিতও বটে, কারণ ওর সঙ্গে তো অহনার হামেশাই কথা হয় ফেসবুকে। আর পলাশটা, যে কেয়ারটেকারের কথা আপনি বলছেন, সেই তো আমাদের দেখভাল করছে ওই বাংলোয়। কই, তার মধ্যে তো কোনো অস্বাভাবিক কিছু দেখিনি এখনো। আর ইউ শিওর মাই সান যে অহনা জীবিত? তুমি একটু খোঁজ নাও আর পলাশের দিকেও নজর রাখো। আই থিঙ্ক কিছু একটা গন্ডগোল আছেই। অভিক এবার নতুন চিন্তায় পড়ে গেল। বাংলো থেকে কিভাবে অহনার বিষয়ে জানতে পারবে? এদিকে সুরভি যা জেদ ধরেছে, ওকে কিছুতেই ওই বাংলো থেকে বের করা সম্ভব নয়। অভিক চিন্তাগ্রস্ত হয়ে পিছন ফিরতেই ফাদার আবার তাকে ডাকলেন। দাঁড়াও মাই সান, জানি না এই সময় আমি তোমার কতখানি উপকারে লাগতে পারবো, তবু এই ক্রসটা তুমি নিয়ে যাও।
কোনো অসুবিধা বুঝলে এটা ওই অশুভ শক্তির সামনে দাঁড় করিয়ে দিও। কিছুটা হলেও সুফল পাবে। রাত্রে শোয়ার সময় এটা কাছে নিয়ে শোবে। ও তোমাকে ছোঁয়ার সাহস দেখাবে না। অভিক কিছু ওষুধপত্র কিনে ও টিটেনাস নিয়ে ফিরে এলো বাংলোয়। অনেকগুলো চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সুরভিকে যেভাবেই হোক এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। আচ্ছা, ফাদারের পরিচিত পলাশ আর এই বাংলোর কেয়ারটেকার কি একই মানুষ? আর যদি তাই হয় তবে ওনার মেয়ে অহনা কোথায়? আর এই অহনা কিভাবে সুরভির বান্ধবী হতে পারে? না, কিছুতেই হিসাব মিলছে না। যাই হোক, এবার থেকে পলাশদাকে একটু চোখে চোখে রাখতে হবে। চারপাশে একটু তাকিয়ে নিয়ে ঘরে ঢুকলো অভিক। সুরভি জানালার ধারে বসে মাথার চুল নিয়ে খেলা করছে। অভিক ঘরে ঢুকে আসতেই সুরভি বলল, ও তুমি এসে গেছো? আমি তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ, ওষুধ কিনে ফিরতে একটু দেরি হয়ে গেল। তুমি কি করছিলে? কিছু খেয়েছো? হ্যাঁ, চা খেলাম একটু। তারপর এই বাংলোটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর। এই জানো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? একবার চোখ বন্ধ করো। না, তুমি বলো আগে কি সারপ্রাইজ। চোখ বন্ধ করোই না। অভিক চোখ বন্ধ করতেই সুরভি সোনার হারটা ওর গলায় পরিয়ে দিল। এবার দেখো তো কেমন হয়েছে এটা। অভিক আয়নার দিকে তাকিয়েই চমকে উঠল। এক ঝটকায় খুলে ফেলে দিল হারটা, আর তারপর ধমকে সুরে বলল, এটা তুমি কি করেছো? কোথায় পেলে এই হার? তাহলে তোর এখনো আমার উপর ঘেন্না যায়নি না? এত দেমাগ কিসের রে তোর? কি করেছিলাম আমি? তোকে তো শুধু ভালোই বেসেছিলাম। তুই তাই বলে আমাকে মেরে ফেললি? জীবন থাকতে পাইনি তো কি হয়েছে? এবার তো তোকে পাবো। এবার তোকে কে বাঁচাবে? অনেক কষ্ট করেছি তোকে এখানে আনার জন্য। শেষে আমাকে অহনাকেও মেরে ফেলতে হলো। না হলে তো তোর বউয়ের সঙ্গে যোগাযোগ করতে পারতাম না। আরো বোকা বেচারা, ও ভাবলো ফেসবুকে বোধহয় অহনা ওর সঙ্গে কথা বলছে। ও জানতেই পারলো না ও আসলে কার সাথে কথা বলছে। দেখতে দেখতে চোখের সামনে সুরভি এক মুহূর্তে পাল্টে গেল। আগের সুরভি আর এই সুরভির মধ্যে অভিক যেন কোনো মিলই খুঁজে পেল না। সুরভির দেহকে মিলি অধিকার করে ওর মুখ দিয়ে এখন সে কথা বলছে। অভিক প্রচণ্ড ভয় পেয়ে গেল। চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সুরভিকে। আমি বলছি ছেড়ে দাও। আর অহনাকে তুমি কেন মারলে? ও কি ক্ষতি করেছিল তোমার? কোনো ক্ষতি করেনি তো। তুমি আমাকে মেরে আমার দেহ পুড়িয়ে দিয়েছিলে এই বাংলোর সঙ্গে। আমি পরে এই বাংলোর তখনকার কেয়ারটেকারকে মেরেছি, যে তোমায় আমার দেহ লোপাট করতে সাহায্য করেছিল। এই বাংলোর মালিককেও মেরেছি আমি। আমি আমার বাবাকে দেখা দিয়ে সব কথা বলে দিই। ভেবেছিলাম সুবিচার পাবো। বাবা তাই প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে তৈরিও হয়। আমি বাবাকে এখানে নিয়ে আসি, কিন্তু একদিন হঠাৎ করে বাবা আমার কষ্ট দেখে থাকতে না পেরে গলায় দড়ি দেয়। আমি তখন বাবার মৃতদেহকে আবার জাগিয়ে তুলি। অহনাকে ওর মাস্তুতো ভাইয়ের মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর পাইয়ে এখানে নিয়ে আসি, আর তারপর ওকে মেরে ফেলি। আমি তারপর অহনার দেহের মধ্যে প্রবেশ করে অহনার নাম করে তোর বউয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম।
তোর বউকে বাংলোর হদিশ আমারই দেওয়া। নে, এবার মরার জন্য তৈরি হয়ে নে। মিলি ওরফে সুরভি ঝাঁপিয়ে পড়ল অভিকের উপর। দুজনের মধ্যে ভয়ানক ধস্তাধস্তি চলতে লাগলো। সুরভি ধাক্কা দিয়ে অভিককে খাটের উপর ফেলে দিল, তারপর নিজেও ওর উপর উঠে গলা টিপতে লাগলো। অভিকের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। অভিক কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। হঠাৎ মনে পড়ে গেল ক্রুশের কথা। ঘরে ঢুকেই ও ওটা রেখে দিয়েছে টেবিলের উপর, কিন্তু এখন এখান থেকে ওটা নাগাল পাওয়া সম্ভব নয়। আর এদিকে সুরভি, না, এখন আর ওকে সুরভি বলা চলে না, ও হয়ে উঠেছে মিলি। মিলি সমানে অট্টহাসি হেসে চলেছে আর বলছে, আজ আমার সফল হবার দিন, আজ আর কেউ আমায় আটকাতে পারবে না। মার মার মিলি, মার, মেরে ফেল ওকে, মেরে ফেল ওই শয়তানকে। তুই তোর প্রতিশোধ নে। অনেক বছর বুকে পাথর চেপে আছি এই শয়তানটার জন্য। আজ তুই তোর প্রতিশোধ নিয়ে মুক্তি পা, মুক্তি। আমিও তাহলে শান্তি পাই। মার মিলি, মার ওকে। ভুল করছেন মেসমশাই, আমি আপনার মেয়েকে মারিনি। আমি ওকে কোনোদিনই অন্য নজরে দেখিনি। ও জোর করে আমাকে ফাঁসিয়েছিল। তা সত্ত্বেও ওর কথায় রাজি না হওয়ায় আমাকে সেদিনই ছুরি নিয়ে মারতে আসে। ধস্তাধস্তিতে ও ছুরি ওর বুকেই বিঁধে যায়। আমি খুনের বদনাম এড়ানোর জন্য ওর মৃতদেহ শুধু পুড়িয়ে দিতে বলেছিলাম, আর আমি কিছুই করিনি। আমি বিশ্বাস করি না তোর কথা। শয়তান, তুই মেরেছিস আমার মিলিকে। মিলি, মার ওকে, একদম ওকে ছাড়বি না। তুই তোর বদলা নে। অভিক দেখল, না, এভাবে হবে না। ছোটবেলা থেকেই অভিক শিব ভক্ত। এই চরম বিপদের দিনে উনি ছাড়া আর গতি নেই। অভিক নিজের মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নিজেই নিজের শেষ শক্তিটুকু দিয়ে জোর করে, জয় শিব শম্ভু বলে চিৎকার করে এক ধাক্কায় সুরভিকে মাটিতে ফেলে দিল। কিছুক্ষণ ছটফট করেই অজ্ঞান হয়ে গেল সে। এবার পলাশ ওকে আক্রমণ করার আগেই পলাশকে ও এক ধাক্কা মেরে ফেলে দিয়ে সুরভিকে কোলে তুলে নিল। তারপর ক্রুশখানা সঙ্গে নিয়ে এক ছুটে বেরিয়ে গেল বাংলো থেকে। কোনো মতে গিয়ে উঠল আবার ওই চার্চে। ওই ঘটনার পর কেটে গেছে বেশ কিছুক্ষণ। সুরভিকে চার্চের মধ্যেই একটি ঘরে শুইয়ে রাখা হয়েছে। ফাদার সুরভির মাথায় হাত রেখে অপর হাতে ক্রুশ ধরে এক মনে ঈশ্বরকে ডেকে চলেছেন। অভিক সুরভির এক হাত ধরে ওর পাশে বসে আছে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে সুরভির। চারপাশে তাকিয়ে দেখে অবাক হয়ে যায় সে। কোনো ক্রমে একটু উঠে বসে সে। ফাদার সুরভির জন্য এক গ্লাস গরম দুধ এনে দেন আর তারপর বলেন, এখন কেমন বোধ করছো? ভালো, কিন্তু আমি কোথায়, এখানে কি করে এলাম? তোমাকে তোমার হাজব্যান্ড ওই বাংলো থেকে উদ্ধার করে আমার এই চার্চে নিয়ে এসেছে। এখন তুমি প্রভুর হেফাজতে আছো। ফাদারের কোমল কণ্ঠস্বরে মন ভরে গেল সুরভির। সে দুধটুকু খেয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছিল আমার? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যখন পজেসড হয়েছিলে তখন তুমি কিছু বুঝতে পারোনি? আই মিন, তোমার কোনো অন্যরকম কিছু অনুভব হয়নি? না ফাদার, আমি তো আপন মনেই বাংলোটা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর হঠাৎ আমাদের ঘরে জানলার নিচে থাকা টিভিটা দেখে তার উপর উঠে বসলাম। তখন হঠাৎ ওই হাড়টা আমি ঘাসের ভিতর দেখতে পাই।
ওটা হাতে নিয়ে দেখতে দেখতেই আমার কেমন যেন হয়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। ফাদার এক মনে কথাগুলো শুনে কি যেন ভাবলেন, আর তারপরে বললেন, আচ্ছা, তোমার বন্ধু অহনার সঙ্গে তোমার কি কোনোদিনও এমন কোনো মনোমালিন্য হয়েছিল যা তুমি ভুলে গেলেও সে ভুলতে পারেনি? তাই হয়তো প্রতিশোধ নেবার জন্য। আমি প্রেতাত্মা রূপে যাকে দেখেছি সে অহনা ছিল না, তার নাম মিলি। আর আপনি শুনলে অবাক হবেন যে অহনার কথা আপনি বলেছিলেন সে আদেও পলাশের মেয়ে নয়, সে সুরভীরই বান্ধবী। আমাদের দুজনকে ফাঁদে ফেলে এখানে নিয়ে আসার জন্য মিলি অহনাকে এখানে নিয়ে এসে হত্যা করেছে। তারপর অহনার জায়গায় নিজে ফেসবুক করে সুরভিকে এই বাংলোয় প্রলোভন দেখিয়ে এখানে টেনে নিয়ে এসেছে। মিলি আসলে পলাশের মেয়ে। আমাদের ফাঁদে ফেলার জন্য মিলির একটা মৃত শরীরের দরকার ছিল, যে হবে আমার অথবা সুরভির পরিচিত। তাই সে অহনাকে হত্যা করেছে। মিলি নিজে মুখে আজ এই কথা স্বীকার করেছে। ফাদার আর সুরভি দুজনেই অবাক হয়ে গেল। কি বলছো তুমি? অহনা অহনা বেঁচে নেই? ভগবান! সুরভি অঝরে কাঁদতে লাগলো। ফাদার ওকে শান্ত করলেন আর তারপরে বললেন, তার মানে অহনার ডেড বডি এখনো এই বাংলোরই কোনো জায়গায় আছে। আই থিঙ্ক সেটা অক্ষুণ্ণ অবস্থাতেই আছে। তবে প্রথমেই আমাদের ওই দেহ সৎকার করলে চলবে না, তাহলে ও অদৃশ্য হয়ে আমাদের ক্ষতি করতে পারে। সেটা আমাদের জন্য আরও বিপজ্জনক হবে। যদিও ও এখনও সেটাই করছে, তবু এক্ষুনি অহনার দেহ সৎকারের থেকেও আগে দরকার প্রধান দুই প্রেতাত্মাকে দুর্বল করে তাদেরকে এই ইহজগৎ থেকে মুক্তি দেওয়া। আর হ্যাঁ, অভিক, তুমি কি এই মিলি নামক মেয়েটিকে চেনো? কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? টেল মি মাই সান। দেখো, আমি সব কিছু না জানলে কিন্তু কোথাও কোনো ফাঁক থেকে যাবে, তখন কিন্তু তোমাদের বাঁচানো আমার পক্ষে কঠিন হয়ে যাবে। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ফাদার, আমি আপনাদের দুজনের কাছেই কিছু কথা গোপন করে গেছি, কিন্তু এখন বুঝতে পারছি নিজের পাপ স্বীকার করার সময় এসে গেছে। তাই আজ আমাকে বলতেই হবে আমার অতীতের কথা, আমার জীবনের অন্ধকারের দিকের কথা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি আর সমর দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের বন্ধুত্ব বাড়াতে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওকে আমি বন্ধু না, ভাই মনে করতাম। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, থাকতো, আমিও তাই। এমনই একদিন ওদের বাড়িতে গিয়েছি। দেখি একটি মেয়ে ঘরের মধ্যে ঘুরঘুর করছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে। সমর ওর মাস্তুতো বোন মিলির সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। বয়সে আমাদের থেকে 2 বছরের ছোট হলেও ওর চালচলন আমার মোটেই ভালো লাগেনি। এরপর প্রায়ই ওর মাস্তুতো বোনকে ওর বাড়িতে আসতে দেখতাম। এমন করে বছর পার হতে থাকে। আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। একদিন সমর, আমি আর সিরাজ 3 বন্ধু মিলে ঠিক করলাম উত্তরবঙ্গ বেড়াতে যাব। কিন্তু সিরাজের জনবহুল জায়গা পছন্দ নয়। ও কিভাবে জানি না এই বাংলোর খোঁজ পেল। কিন্তু দুঃখের বিষয়, ঠিক রওনা হবার আগের দিন সিরাজের খুব শরীর খারাপ হয়, ও আর যেতে পারেনি। এদিকে মিলি আমাদের সঙ্গে যাবার জন্য ওর দাদার কাছে বায়না করতে থাকে। শেষে ওর দাদা রাজিও হয়ে যায়। কিন্তু মিলি একটা কাণ্ড ঘটিয়ে বসে। রোজ সকালে টিফিনের পর ওর মাসি যে সুগারের ওষুধটা খেত
সেই ওষুধের জায়গায় কোন একটা বিষ ওষুধ রেখে দেয়। আমরা পরদিন সকালে ওই বাংলোয় পৌঁছানোর কিছুক্ষণ পরেই সমর প্রতিবেশী একজনের কাছে ওর মায়ের প্রবল অসুস্থতার খবর পায়। সমর তাড়াতাড়ি দোমেহানি থেকে পাল্টা গাড়িতে রওনা দেয়। আমি ফেরত আসার কথা বললেও মিলি তাতে রাজি হয় না। সমরও বলে যে মিলি নাকি আমার বোনের মতো, তাই আমরা যেন অন্তত 2 দিন এখানে কাটিয়ে যাই, তাহলে মিলিটার একটু ঘোরা হয়। সেদিন ছিল শনিবার। আমার দুপুরের খাবার খাওয়ার পর মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। এদিকে মিলি ওর জামা কাপড় খুলে আমার সঙ্গে অপ্রীতিকর ছবি তুলতে থাকে। সন্ধ্যার পর আমার ঘুম ভাঙে। মিলি ওর গলায় পড়া একটা হার আমার গলায় পরিয়ে দিতে চায়। আমি তাতে রাজি হই না। মিলি জোর করে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার ওর প্রতি তেমন কোনো অনুভবই ছিল না। তার উপর আমি জানতাম ও খুবই বাজে মেয়ে। অনেক ছেলের সঙ্গেও ওর সম্পর্ক আছে এবং বিয়ের পরও আমার জীবনটাও নরক বানিয়ে দেবে। আমি তাই কিছুতেই ওর কথায় রাজি হই না। এরপর ওর মোক্ষম অস্ত্র ব্যবহার করে। ও আপত্তিকর ছবিগুলো ভাইরাল করে দেবার হুমকি দেয়। আমি জানতাম এতে ওর কোনো অসুবিধা হবে না, কারণ ও প্রস্টিটিউট ছাড়া আর কিছুই না। কিন্তু ভবিষ্যতে আমি কারুর কাছে আর মুখ দেখাতে পারবো না। তাও সাহস করে ওর ওই হাড় আমি ছিঁড়ে দিই, ওর ফোনটাও ভেঙে ফেলি। ও তখন মারাত্মক রেগে যায়। ঘরে থাকা ফলের ছুরি নিয়ে আমার দিকে তেড়ে আসে। প্রবল ধস্তাধস্তি চলতে থাকে। এক সময় ওর হাত মুছড়ে ধরি আমি। বেকায়দায় ওর হাতের ছুরি ওর বুকেই বিঁধে যায়। আমাদের চিৎকারের আওয়াজ পেয়ে কেয়ারটেকার ঘরে এসেই দেখে মিলি মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ও ভয়ে চমকে যায়, আমার কাছে সব কথা শোনে। তারপর ও বলে এই বাংলোর পিছন থেকে ফাঁকা জায়গায় ও মিলির দেহ পুড়িয়ে দেবে। আমি সেই কথা শুনে পালিয়ে আসি ওই রাত্রেই। তারপর থেকে আর গ্রামের বাড়ি যাইনি। পরে কেয়ারটেকারের কাছে শুনি ও মিলির মৃতদেহ পুড়িয়ে বাড়ি চলে যায় অনেক রাত্রে, কিন্তু পরদিন সকালে এসে দেখে কিভাবে যেন গোটা বাংলোয় আগুন লেগে গেছে। সে রহস্য আজও অজানা থেকে গেছে। আমি ওই ঘটনার বেশ কিছুদিন পর সমরের সঙ্গে ফোনে যোগাযোগ করি। ও কিছুতেই আর আমাকে ক্ষমা করতে পারেনি। সেদিন নাকি আমি মিলির সঙ্গে নোংরামি করব বলে প্ল্যান করে সমরের মায়ের ওষুধ পাল্টে দিয়ে এসছিলাম। আমি মিলিকে কোথাও গুম করে দিয়েছি। নেহাত ছোটবেলার বন্ধু বলে ও পুলিশে জানায়নি, কিন্তু ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগই রাখতে চায় না। ঈশ্বর, এভাবেই আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। অভিক 2 হাতে নিজের মুখ ঢেকে বিছানার উপরে বসে রইল, আর ফাদার বললেন, যা হবার হয়ে গেছে মাইসান। এখন আর ওই সব চিন্তা করে কোনো লাভ নেই। আর এতে তো তোমার কোনো দোষ নেই। কিছু কিছু ঘটনা আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবেই ঘটে, তার উপর আমাদের কোনো হাত থাকে না। শোনো, এখন এটা শুধু তোমাদের দুজনের নিরাপত্তার প্রশ্ন নয়, সমগ্র গ্রামের নিরাপত্তার প্রশ্ন। আমাদেরকে এই বিপদের দিনে শক্ত হতে হবে, নিজেদের লক্ষ্যে অবিচল থেকে কাজ করতে হবে। ফাদার তার চার্চের একজনকে দিয়ে কয়েকজন গ্রামবাসীকে ডেকে পাঠালেন। তারপর অভিক ও সুরভিকে সামনে রেখে বেশ কিছু কথা আলোচনা করে নিলেন। সবাই মিলে এই সিদ্ধান্ত নিল যে আগামী শনিবার ঠিক রাত 11:30টার সময় সবাই চার্চে এসে মিলিত হবে, আর তারপর শুরু হবে ওদের প্রেতাত্মা নিধন পর্ব। এর মধ্যে 2 জন গ্রামবাসী স্থানীয় শিব মন্দির থেকে শিবের ত্রিশূল ও অন্তিম সংস্কারের বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসে ফাদারকে দিল।
শনিবার রাত 11টায় নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই সকলেই চার্চে এসে উপস্থিত হয়েছে। নিরাপত্তার কথা ভেবে অভিক আর সুরভি সেদিন থেকে চার্চেই রয়ে গেছে। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ফাদার এক মনে প্রভুকে ডেকে চলেছেন। তারপর সন্ধ্যাবেলা উপাসনার শেষে ফাদার বেরিয়ে এলেন। ফাদার প্রত্যেকের হাতে একটি করে মন্ত্রপুত ক্রুশ ধরিয়ে দিলেন। প্রত্যেকেই সেগুলো নিজের নিজের গলায় ধারণ করল। তারপর একটা স্টিলের বাঁশি নিয়ে ফাদার অপর হাতে মন্ত্রপুত জলের ঘটি নিল। অভিককে একটি ক্রুশ দিয়ে তারপর বললেন, অভিক, আমার কথা মন দিয়ে শুনবে। মিলি যেহেতু তোমার উপর আসক্ত ছিল, তাই ওর মুক্তিদান তুমি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এই কাজ তোমাকেই করতে হবে। তারপর অভিক সুরভিকে যা যা করণীয় সবটাই বুঝিয়ে দিলেন। এগিয়ে চললেন বাংলোর পথে। এখন রাত 12টা। ফাদার, অভিক ও বাকি সকলেই এসে উপস্থিত হলো বাংলোর সামনে। চারিদিকে নিস্তব্ধ। মাঝে মাঝে মেঘের কুয়াশা গায়ের পাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। কোথাও একটা রাতচরা পাখির তীব্র স্বরে আর্তনাদ করে উঠল। সকলের শরীরের মধ্যে দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। ফাদার তার পকেট থেকে একটা মন্ত্রপুত ধুনো বের করলেন। তারপর গোটা বাংলোটার চারিদিকে ঘুরে ঘুরে ছড়িয়ে দিলেন সেই মন্ত্রপুত ধুনো, আর বললেন, যাতে কোনো অশুভ শক্তি এই বাংলোর বাইরে যেতে না পারে, তার জন্য এই ব্যবস্থা। ফাদার প্রত্যেকের গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন। সুরভি ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে যাচ্ছে। এক গ্রামবাসীর পিছনে দাঁড়িয়ে থাকায় তার গায়ে মন্ত্রপুত জল লাগলো না। আবার ফাদারের গলা শোনা গেল। তিনি বললেন, এর ফলে কোনো অশুভ শক্তি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তোমরা নির্ভয়ে আমার সঙ্গে এসো। বাংলোর যে ঘরে সুরভি আর অভিক ছিল, সেই ঘরে উপস্থিত হলেন সবাই। ঘরের এক কোণে পড়ে থাকা সোনার হারটা এখনো বলে দিচ্ছে সেখানে কোনো ঘটনায় স্বপ্ন ছিল না। অভিক হারটা হাতে তুলে নিল। ফাদার চারপাশটা একটু দেখে নিয়ে বাঁশি বাজিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই ঘরের মধ্যে তুমুল ভৌতিক কাণ্ড শুরু হয়ে গেল। ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড হতে লাগলো। মাথার উপরে ঝোলানো ঝাড়গুলো একে একে ভেঙে পড়তে লাগলো। টেবিলটা শূন্যে ভাসতে ভাসতে দুলতে দুলতে এক ধারে পড়ে গেল। গ্রামবাসী ও বাকি সকলের মধ্যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। আর এই সময়েই সকলের অলক্ষ্যে সুরভির গলা থেকে ক্রুশটা ছিঁড়ে পড়ে গেল মাটিতে। ঘরটা এক নিমেষে বিদ্যুৎহীন হয়ে গেল। ফাদার দুটো মোমবাতি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেগুলো যতবার জ্বালানোর চেষ্টা হলো ততবারই নিভে গেল। শেষে সবাই অন্ধকারের ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, সময় যেন আর কাটতেই চায় না। এক সময় ঘরের মধ্যেকার সেই তাণ্ডব বন্ধ হয়। অন্ধকারে সবার চোখ সয়ে এলে সবাই দেখতে পায় মিলি ও পলাশ ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে তীব্র জিজ্ঞাসার চিহ্ন। ঘরের মধ্যে থাকা কাউকে ছুঁতে না পারায় তীব্র আক্রোশে ফুঁসছে দুজনে। কিছুক্ষণ সব চুপচাপ, আর তারপরে যা ঘটল তা আরো ভয়ঙ্কর। প্রেত দুটো বিভিন্ন আসবাব ও ঘরের সাজানো জিনিস ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো ওদের দিকে। কাঁচের গ্লাসের আঘাতে এক গ্রামবাসীর মাথাও ফেটে গেল। ফাদার পলাশের দিকে মন্ত্রপুত জল ছুঁড়ে দিলেন। এবার পলাশ মাটিতে শুয়ে কিছুক্ষণ ছটফট করে স্থির হয়ে গেল। ফাদার অভিককে বললেন, ওর দেহে ক্রসটা স্পর্শ করাও। ওর মৃত শরীরে ক্রুশটা স্পর্শ করাতেই দেহটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। ঘরের মধ্যে একটা বড় ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল সঙ্গে সঙ্গে। এক সময় পুড়তে পুড়তে ছাই হয়ে গেল পলাশের দেহ। আর তারপরে ছাইটা একটি মাটির ছোট্ট ঘটিতে করে শিব মন্দির থেকে আনা লাল কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল। এরপর মিলির পালা। কিন্তু পলাশের এই অবস্থা দেখেই মিলিও বুঝে গেছে
ওর আজ শেষ দিন। ও আর অভিকের কোনো ক্ষতি করতে পারবে না। পলাশের বিলীন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলি ঘর থেকে সবার চোখের আড়ালে উধাও হয়ে যায়। ফাদার সবাইকে আদেশ দেয়, যেভাবেই হোক আজ মিলিকে খুঁজে বের করতেই হবে। প্রত্যেকে বাড়ির প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। শেষে সবাই হতাশ হয়ে যখন ফিরে এলো, আবার ওই ঘরেই দেখা গেল ভিড়ের মধ্যে থেকে সুরভি উধাও হয়ে গেল কোথাও। আবার শুরু হলো খোঁজা, তবে এবার মিলি নয়, সুরভিকে খুঁজতে থাকে সবাই। না, সুরভিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সারা বাংলো বাড়ির ভেতরে বাইরে সব জায়গায় খোঁজা হলো, কিন্তু আবারও ব্যর্থ হলো সবাই। অভিক মাথায় হাত দিয়ে বসে পড়ল তার বিছানায়। ফাদার চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। হঠাৎ দুটো মেয়ের ফিসফিস কণ্ঠস্বর শোনা গেল। অভিকের আর বুঝতে বাকি নেই এই দুটো মেয়ের মধ্যে একটি সুরভি। অভিক দৌড়ে যায় ওই ঢিপির দিকে। ফাদার ও অন্যরাও তাকে অনুসরণ করে। অমাবস্যার রাত, তার উপরে বৃষ্টি হওয়ায় ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। অভিক আর ফাদার এগিয়ে গেলেন ওই ঢিপির কাছে। ঢিপির কাছে গিয়ে যা দেখে তা সবই কল্পনার বাইরে। অহনা আর সুরভি পাশাপাশি বসে গল্প করছে। বলা বাহুল্য, অহনার দেহধারী মিলি সে। অহনা অনর্গল কথা বলে যাচ্ছে, আর সুরভি সম্মোহিত হয়ে সেই কথা শুনছে। সুরভি, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি নেমে এসো। অভিকের ধমকানিতে চমকে উঠে পিছনে তাকায় সুরভি। তারপর খিলখিল করে হাসতে থাকে অহনা, ওরফে মিলি। তারপর বলে, এবার কি করবি? এবার কি করে বাঁচাবি ওকে? তোকে না পাই তো ওকে নিয়েই চলে যাব আমি। তোকে চিরদিনের মতো একা করে দেব আজ। পারবি না শয়তান, তুই সে কাজ করতে কোনোদিনও পারবি না। ভালোবাসার জয় সর্বত্র। তুই আমাকে যেটা করেছিলি সেটা শুধুই মোহ, আর আমি সুরভিকে যেটার চোখে দেখি সেটা ভালোবাসা। তাই আজ তুই নয়, আমি জিতব। দেখি তুই কি করে সুরভিকে নিয়ে যাস। তাই নাকি? তবে দেখাই যাক। অভিক এবার হুঙ্কার দিয়ে ওঠে। অহনা সুরভির গলা টেপে ধরে। প্রচণ্ড কষ্টে ছটফট করতে থাকে। এক পাশে গলা টেপে অন্য হাতে সুরভির গলা, মুখ পরপর আঁচড় দিতে থাকে সে। ক্ষতস্থান থেকে রক্ত বেরোতে থাকে সুরভির। এতটাই পজেস্ট যে সে নিজেকে বাঁচাবার কোনো চেষ্টাই করে না। বিনা যুদ্ধে জয় যখন প্রায় আসন্ন, ঠিক সেই সময় অভিক এক গ্রামবাসীর হাত থেকে ত্রিশূলটা কেড়ে নেয়। সমূলে বসিয়ে দেয় অহনার পেটে। এক তীব্র আর্তনাদ করে ছিটকে পড়ে অহনা। সাথে সুরভিকে ঢিপি থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। অহনার মৃতদেহ নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাদার অহনার বুকে ক্রুশ চেপে ধরে। অভিক ফাদারের আদেশ মতো মৃতদেহের উপর ক্রমাগত মন্ত্রপুত জল ছিটাতে থাকে। দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায় অহনার মৃতদেহ। একসময় রক্ত মাংস মাটিতে মিশে যায়। পড়ে থাকে অহনার কঙ্কাল। চারিদিকে আবারও একটা ঝড় উঠে। যত ধুলো শুকনো পাতা চারিদিক থেকে উড়ে এসে একটা অবয়ব গঠিত হয়। মিলির স্পষ্ট অবয়ব এবার ফুটে ওঠে ধীরে ধীরে। মিলি অচৈতন্য সুরভির মাথা পাথরে ঠুকে দেয়। গল গল করে রক্ত বেরোতে থাকে। ফাদারের কথা মতো বাগানের সমস্ত মূর্তি ভেঙে দেয় গ্রামবাসীরা, যাতে কোনো মূর্তিতেই মিলি আর প্রবেশ করতে না পারে। ফাদার মিলির চারিদিকে মন্ত্রপুত ধুনো ছড়িয়ে ওকে বন্দি করে ফেললেন। অভিক মন্ত্রপুত জল ছিটিয়ে দেয় মিলির গায়ে। তারপর যন্ত্রণায় কুকড়ে ওঠে আর সুরভিকে ছেড়ে দিতে বাধ্য হয় সে। অভিক মিলির নাক পাশ থেকে বার করে আনে সুরভিকে। গ্রামবাসীরা সকলে মিলে কাঠ ফেলে মিলির ওপর, আর অভিক তাতে অগ্নি সংযোগ করে। সাথে মিলির হাড়টাও ফেলে দেয় সেই আগুনে।
বেশ কিছুক্ষণ তীব্র আর্তনাদ করার পর মিলির আত্মার মুক্তি ঘটে। একপাশে আবার নতুন করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় অহনার কঙ্কাল। তিনটে অতৃপ্ত আত্মার মুক্তি ঘটে আজ। রবিবার ভোর 5টা, সবে সূর্য উদয় হচ্ছে। সুরভি, অভিক ও ফাদার যথাক্রমে অহনা, মিলি ও পলাশের চিতাভস্য নদীর জলে ভাসিয়ে দেয়। এক মহৎ কাজ শেষ করে যে যার বাড়ির দিকে রওনা দেয়। এই ঘটনার পর 3 দিন কেটে গেছে। সবাই যে যার ছন্দে ফিরেছে। কেবল সুরভি যেন আগের মতো আর নেই। কখনো হাসে, আবার কখনো কাঁদে, আবার কখনো কখনো আপন মনে কথা বলে। কিছু জিজ্ঞাসা করলে বলে ও নাকি অহনার সঙ্গে কথা বলছে। অভিক সেই আগের মতো ভালোবাসা আর সুরভির কাছ থেকে পায় না। অভিক বুঝতে পারে সুরভি কিছুতেই ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। এদিকে মানসিক চিকিৎসালয়ে চিকিৎসা করানো হয়। সুস্থ জীবনে ফিরে আসতে ওর আরও 2 বছর লেগে যাবে।